সাকিব আল হাসানেরটা দেখেছেন যে টেস্ট ক্রিকেট থেকে সরে আসার অ্যানাউন্সমেন্ট। এটা অনেক সময় অনেকের জন্য একটু হার্ড ডিসিশন মনে হতে পারে। একটা প্রক্রিয়া বা প্রসেস শুরু করেছি, সেটার ফলটা পেতে হয়তো একটু সময় লাগবে। প্রাপ্তি বলতে আসলে টেস্ট সিরিজে আমরা ভালো করেছি, মানে পাকিস্তান টেস্ট সিরিজ উইনের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে একটা টেস্ট যেটা উইন করলাম। টেস্টে এই সময়ের মধ্যে আমরা যে ম্যাচগুলো খেলেছি তার মধ্যে কিছু প্রাপ্তির জায়গা থেকেই নাম ম্যাচগুলো চলে আসে। আর টি-20 ক্রিকেটে যতটুকু পেয়েছি আমি বলবো যে একদম খারাপ হয়েছে সেটা বলা যাবে না, বাট আর একটু ভালো হওয়ার সুযোগ ছিল। স্পেশালি লাস্ট ম্যাচটা আফগানিস্তানের সঙ্গে, ওই ম্যাচটা ভালো বা উইন করলে হয়তো বা সিনারিও ডিফারেন্ট হতে পারতো। আর ওয়ানডে ক্রিকেটে অপেক্ষাকৃত এই এক বছরের জার্নিটা খুব বেশি ভালো সুখকর বলবো না, খুব বেশি ম্যাচও আমরা খেলিনি এই এক বছরে। বাট যেটা হয়েছে ওয়ানডেটা অপেক্ষাকৃত এই দুইটা ফর্মেটের তুলনায় খুব আশানুরূপ হয়নি। বাট সামনে যারাই আসবেন বা যারাই এই জায়গাটায় দায়িত্ব পালন করবেন, আমি নিশ্চিত যে একটা প্রসেসের মধ্যে কিন্তু যাত্রাটা শুরু হয়েছে এই এক বছর। আপনি দেখবেন বেশ কিছু জায়গায় আমরা একটা প্রক্রিয়া বা প্রসেস শুরু করেছি, সেটার ফলটা পেতে হয়তো একটু সময় লাগবে। আগামী 3 থেকে 5 বছরের যে একটা প্রসেস, সেই প্রসেসে কারা রয়েছে বা কাদেরকে নিয়ে আগানো যেত বা যায়, সেদিকে আমার যে লক্ষ্যটা ছিল সেই নামগুলো আমি সেভাবে প্লেস করে দিয়েছি। আমার অপিনিয়নটা আমি জানিয়েছি। যদিও গত বছর আমরা বেশি ওয়ানডে খেলিনি, এই বছর বেশ অনেকগুলো ওয়ানডে রয়েছে। আমার মনে হয় যে প্রাপ্তি অপ্রাপ্তি সেটাই বলছিলাম যে 3টা ফরম্যাট যদি আলাদাভাবে বলতে চাই তাহলে এরকমটাই আমার কাছে মনে হয়েছে। আজকে আমার শেষ হচ্ছে। আমি কালকে রাতে আমার একটা অবজারভেশন, যেটা ফিউচার প্ল্যান ছিল, সেটা আমি শেয়ার করেছি আমাদের অপারেশন চেয়ারম্যান ফাহিম স্যার ওনার সঙ্গে, এবং বাকি সিলেক্টর লিপু ভাই এবং রাজ্জাক। আমার একটা অবজারভেশন, আমার একটা ফিউচার প্ল্যান যেটা ছিল, যাদের দিকে তাকিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম বা যাদেরকে নিয়ে আমার স্বপ্ন ছিল যেভাবে এগোনো উচিত, সেই অপিনিয়নটা বা একটা আপনি বলতে পারেন আগামী 3 থেকে 5 বছরের যে একটা প্রসেস, সেই প্রসেসে কারা রয়েছে বা কাদেরকে নিয়ে আগানো যেত বা যায়, সেদিকে আমার যে লক্ষ্যটা ছিল সেই নামগুলো আমি সেভাবে প্লেস করে দিয়েছি। আমার অপিনিয়নটা আমি জানিয়েছি। বাকিটা তো নেক্সট ফিউচারে যারা থাকবেন তারা অবশ্যই তাদের মতো করে চিন্তা করবেন। বাট আমার 1 বছরের পরেও আমার কাছে মনে হয়েছে আমি যদি কন্টিনিউ করতাম, আমি যেভাবে চিন্তা করতে চাই সেই জিনিসটা আমি গতকালকেই দিয়েছি আমাদের অপারেশনস ডিপার্টমেন্টে, যেটা ফাইন স্যার চেয়ারম্যান ওনাকে আমি মেইল করেছি, পাশাপাশি আমাদের সিলেক্টরকে আমি সিসিতে রেখে দিয়েছি। তবে আমার প্রত্যাশা থাকবে এর বাইরে এই মুহূর্তে হয়তো খুব বেশি অপশন আমি আসলে দেখি না। তবে সময়ের সঙ্গে সঙ্গে 1-2 বছরে তো চেঞ্জ আসতেই পারে, আরো বেশ কিছু ঘটনা ঘটতে পারে। বাট এই মুহূর্তে এই স্টেজে দাঁড়িয়ে আমার কাছে মনে হয়েছে যে আগামী 3 থেকে 5 বছরে যে প্ল্যানটা হতে পারে সেই ধরনের একটা সিনারিও আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং আমার মানে ফিডব্যাকটা আমি দেওয়ার চেষ্টা করেছি। আমি যেটা বলছিলাম যে আমাদের টেস্ট ফরম্যাটে খুব বেশি এক্সপেরিমেন্টের জায়গা নেই, কারণ টেস্ট আমরা খুব কম খেলি। গত বছর আমরা বেশ 10টা টেস্ট খেলেছি, এই বছর আবার সামনে আপকামিং ইয়ারে আমাদের 6টা টেস্ট রয়েছে। বাট আপনি যদি হোয়াইট বল ক্রিকেটে দেখেন, সেখানে সামনের বছর আমাদের অনেকগুলো খেলা রয়েছে। আহ, যেই প্রক্রিয়াটার কথা আপনি বললেন, আমার মনে হয় এটা আরো আগে থেকে শুরু করলে ভালো হতো। যেটা হয়তো বা আমি চিন্তা করেছি, আমি এজ গ্রুপ সিলেক্টর ছিলাম তখনই চিন্তাটা করেছিলাম, বাট ন্যাশনাল সিলেকশন প্যানেলে যখন আসলাম তখন সেটা করার মতো সময় বা সুযোগটা খুব বেশি আমরা পাইনি। বাট যদি সেই সুযোগটা আমার সামনে আসতো 1 বছর, আমার সেই চিন্তাটা আমি অ্যাপ্লাই করার বা আমার অপিনিয়নটা জানানোর চেষ্টা করতাম, যেটা এখন সামনের বছর যারা আছেন তারা সেই ধরনের চিন্তাটা করতে পারবেন। এই চিন্তাটা আগে শুরু হলে হয়তো বা আজকে আমাদেরকে ব্যাকআপ প্লেয়ার, পাইপলাইন এই বিষয়টা নিয়ে এতটা আলোচনা করতে হতো না। তো আমার মনে হয় যে হ্যাঁ, কিছু কিছু সিরিজ বা কিছু কিছু ম্যাচ থাকে যেই ম্যাচে আমরা ন্যাশনাল টিমের পুলটাকে বড় করার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় চিন্তা ভাবনা করতে পারি। আমি এটা অবশ্যই মনে করি এটা পজিটিভভাবে চিন্তা করা উচিত, এবং এটা অনেক সময় অনেকের জন্য একটু হার্ড ডিসিশন মনে হতে পারে। বাট বাংলাদেশ ক্রিকেটকে যদি চিন্তা করি, আমার মনে হয় যে এই ধরনের ডিসিশনগুলো বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তো আমি শিওর যে ফিউচারে এই ধরনের কিছু প্রতিফলন হয়তো দেখা যাবে। গত 1 বছরে আপনারা কিছুটা প্রতিফলন হয়তো দেখেছেন বিভিন্ন ফরম্যাটে প্লেয়ারদের ইনক্লুশন, কিছু কিছু জায়গায় তাদের পারফরমেন্স, সেই জায়গাটা মনে হয় কিছুটা হলেও নজর এসেছে অনেকের। গত 1 বছরে কিছুটা সেই জায়গায় আমরা পরিবর্তন আনতে সক্ষম হয়েছে আমি বলবো। সাকসেস পেলেও সেটা সময়ই বলে দিবে। তবে আরেকটা জিনিস এর সঙ্গে মাথায় রাখতে হবে, যাদেরকে নিয়ে আমরা ফিউচারে প্ল্যান করছি তাদেরকে যেন এনাফ প্রস্তুত করে আনি, এই জায়গাটা নজর দেওয়াটা আরো বেশি জরুরি। কাউকে রিপ্লেস করার জন্য, কাউকে এখনই যে খেলাতে হবে তাকে প্রস্তুত করার জন্য নিয়ে আসতে হবে, সেটা করার ক্ষেত্রে আমার মনে হয় যে প্রস্তুতিটা যদি ঠিক মতো এনে তারপর করা যায়, সেটাও নজর দেওয়া খুব জরুরি। আমার কাছে মনে হয় এই জায়গাটায় আমাদের একটু ঘাটতি রয়েছে গত কয়েক বছরে, যেটা আমরা প্লেয়ারদের রিপ্লেসমেন্ট যাদেরকে চিন্তা করছি, যারা রিপ্লেস করে আসবে, তাদেরকে আমরা কতটুকু রেডি করতে পেরেছি ইন্টারন্যাশনাল মানের হিসেবে, সেই জায়গাটা মনে হয় কাজ করার জায়গাটা রয়েছে। আমি শিওর যে এই জায়গাটায় কাজ করার বিষয়ে আমাদেরও অপিনিয়ন আমরা জানিয়েছি সিলেকশন পয়েন্ট থেকে। আমাদের টপ ম্যানেজমেন্ট যারা রয়েছেন, বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের তিনটা ডিপার্টমেন্ট চেয়ারম্যানের সঙ্গে আমাদের একটা মিটিংও হয়েছে। আমাদের অপারেশন চেয়ারম্যান, আমাদের টাইগার চেয়ারম্যান এবং এইচপি চেয়ারম্যান, 3 চেয়ারম্যানের সঙ্গে আমাদের সিলেক্টরদের একটা মিটিংও হয়েছে। সেখানে আমাদের অপিনিয়নগুলো আমরা জানিয়েছি যে কিভাবে আমরা চিন্তা করি। ওনারা এগুলো নিয়ে চিন্তা করছেন এবং হয়তো সামনে অদূর ভবিষ্যতে সেই ধরনের চিন্তা ভাবনাগুলোর প্রতিফলন দেখা যাবে। আমরা যখন আসলে
চ্যাম্পিয়ন্স ট্রফির টিমটা করি তখনই কিন্তু আমাদের একটা ডিসকাশন হয়েছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আমরা 27-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপের দিকে প্ল্যান শুরু করব। সেটা যখন আমি এই প্ল্যানিংটা করেছি আমরা সেই পর্যন্ত আমি সিলেক্টেড ছিলাম। তারপরে আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আমি ছিলাম, কিন্তু আমি যখন ছেড়ে আসলাম সেটা নিয়ে আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট নিশ্চিতভাবে আমাদের এই প্ল্যানটা আছে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আমরা 27-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপের টিমের দিকে প্ল্যান করা শুরু করব এবং সেটার প্রক্রিয়া হয়তো শুরু হবে খুব শীঘ্রই, যেহেতু এই বছর বেশ অনেকগুলো ওয়ানডে রয়েছে, টি20ও রয়েছে। আমি টি20 ওয়ার্ল্ড কাপের কথাও এখানে মেনশন করতে চাই। আমি কিন্তু ইন্ডিয়া সিরিজ যখন চলছিল তখনই আপনাদের সঙ্গে কথা বলেছিলাম আমাদের সিলেক্টর পয়েন্ট অফ ভিউ যে বিপিএল এর পরে আমরা টি20টা 26-এর ওয়ার্ল্ড কাপের দিকে এগিয়ে যাব। তখন হয়তো আমাদের কিছু কঠিন ডিসিশন, কিছু টিম স্ট্র্যাটেজি, কিছু টিম প্লেয়ারকে সাজানো, সেই প্ল্যানগুলো শুরু হবে। তো আমি নিশ্চিত সামনে যখন টি20 সিরিজ আপনারা দেখবেন সেখানে এই ধরনের প্ল্যানই আগানো হবে। 26-এর টি20 ওয়ার্ল্ড কাপ ঠিক একইভাবে ওয়ানডে তো 27-এর ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে এখন থেকে আমাদের প্ল্যানিং করতে হবে। সেই প্ল্যানিংয়ের ক্ষেত্রে হয়তো অপশনগুলো একজন দুজন এরকম না, আমি বলতে চাচ্ছি 2জন বা 3জনের অপশন নিয়ে হয়তো আমরা মুভ করতে হবে। আর কিছু কিছু ম্যাচ থাকবে যেখানে হয়তো সেই অপশনগুলোকে আমাদের রেডি রাখার কাজ করতে হবে। তবে একটা পজিটিভ দিক আমি এখানে শেয়ার করতে চাই, গত বছর থেকে আপনি দেখবেন বাংলাদেশ এ টিমের ট্যুরটা কন্টিনিউ শুরু হয়েছে। এই প্রোগ্রামটা যদি কন্টিনিউ প্রসেসে থাকে তাহলে নিশ্চিতভাবে ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে বা ব্যাকআপ যে পাইপলাইনটা সেটা আরও স্ট্রং হবে, যেটা গত বছরের আগে আমরা খুব ভালো মতোই মিস করেছি যে এ টিমের প্রোগ্রামটা খুব বেশি ছিল না। সো আমার মনে হয় আপনারা প্রতিফলন দেখতে পাবেন 27-এ ওয়ার্ল্ড কাপের ওয়ানডে প্রসেসটা এবং 26-এ টি20 ওয়ার্ল্ড কাপের প্রসেসটাও শুরু হবে শুধু ইনশাল্লাহ। খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট কি ডিমান্ড করছে, বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে সিলেক্টররা কিভাবে চিন্তা করছে, ক্রিকেট বোর্ড কিভাবে চিন্তা করছে, প্লেয়াররা ইন্ডিভিজুয়াল তার জায়গা থেকে কিভাবে চিন্তা করছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে আমাদের এই 1 বছর সময়ের মধ্যে 3জন প্লেয়ারকে আপনারা রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্ট আসতে দেখেছেন। আপনি মাহমুদুল্লাহকে দেখেছেন টি20 থেকে সরে গেছে, সেটা আমাদের সঙ্গে একটা প্ল্যানিং হয়েছে, ডিসকাশন হয়েছে। তামিম ইকবালটা দেখেছেন, সাকিব আল হাসানেরটা দেখেছেন যে টেস্ট ক্রিকেট থেকে সরে আসার অ্যানাউন্সমেন্ট। সো এগুলো কিন্তু এই আলোচনার ডোরটা সিলেক্টরদের সঙ্গে যদি ওপেন ডিসকাশন থাকে তাহলে আমার মনে হয় খুব ভালো। কারণ ফিউচার বাংলাদেশ ক্রিকেটের প্ল্যান পাশাপাশি ফিউচার প্লেয়ারদের প্ল্যানটা ডিসকাশনের মাধ্যমে একটা ডিসিশনে আসা উচিত। আমি শিওর যে ফিউচারে এই কন্টিনিউ প্রসেস থাকবে যে প্লেয়ার এবং সিলেক্টরদের একটা আলোচনার ডোর সেটা সবসময় খোলা থাকা উচিত। সিলেক্টররা তাদের অপিনিয়নটা জানাবেন, প্লেয়াররা তাদের অপিনিয়নটা জানাবেন, তারপরে একটা জায়গায় এসে সহযোগিতার মাধ্যমে সেটা একটা সিদ্ধান্ত পরিণত হবে, যেটা ক্রিকেট বোর্ড সিদ্ধান্তটা ফাইনালি মেক করবেন। তো আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট যে আসলে সিনিয়র প্লেয়ার যাদের কথাই আমরা বলি তাদের সঙ্গে একটা ওপেন ডিসকাশন থাকা উচিত এবং তাদের অবশ্যই তারা ডিজার্ভ করেন ওপেন অনেস্ট ওপিনিয়ন দেওয়ার। ঠিক একইভাবে বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য যদি সিলেক্টররা কিছু মনে করেন সেটাও তাদের সঙ্গে শেয়ার করা। আমরা সিলেক্টররা অলরেডি সাবমিট করেছি আমাদের ডিপার্টমেন্টে। আপনারা জানেন যে এটা একটা বোর্ড মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্তটা ফাইনালাইজ হয়। আমরা আমাদের সিলেক্টার্সদের যেই সেন্ট্রাল কন্ট্রাক্টের প্লেয়ার লিস্ট বা ক্যাটাগরি আপনারা যেটা বলেন সেটা আমরা অলরেডি সাবমিট করেছি ক্রিকেট বোর্ডের কাছে। নেক্সট বোর্ড মিটিংয়ে হয়তো সেটা যাওয়ার পরে হয়তো অ্যাপ্রুভালে হবে। সো আসলে এখানে কে কাকে নিয়ে কীভাবে চিন্তা করছে সেটা আমি আসলে এখন বলতে পারছি না, বাট সেটার জন্য যে আসলে বিষয়টা পেন্ডিং রয়েছে ব্যাপারটা এমনও না। আমরা আসলে এখন জাস্ট একটা সময়ের ব্যাপার, আসলে রিটায়ারমেন্টের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই।